সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামের 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের স্বল্পমেয়াদী অর্থায়ন। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের উপর একটি ক্লাস করেছি, আজকে আমাদের এই অধ্যায়ের উপর দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম ব্যবসা ঋণের ব্যয় নির্ধারণ। আজকে আমরা শিখব ব্যাংক ঋণের ব্যয় নির্ধারণ। আমরা জানি ব্যাংক ঋণ স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উভয় প্রকারই হতে পারে, মধ্যমেয়াদী হতে পারে। তো যেহেতু আমাদের আজকের অধ্যায়ের নাম স্বল্পমেয়াদী অর্থায়ন, তাই আমরা স্বল্পমেয়াদী ব্যাংক ঋণের ব্যয় সম্পর্কে আজকে শিখব। আমি একটু স্বল্পমেয়াদী ব্যাংক ঋণের সম্পর্কে এখানে তথ্যগুলো লিখছি। স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ বিভিন্ন প্রকার হয়ে থাকে। বিভিন্ন পলিসি অনুসারে ব্যাংক তার গ্রাহকদেরকে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ দিয়ে থাকে। আমি পলিসিগুলো এক একটা করে এখানে লিখছি। 1 নম্বর হলো ঘূর্ণয়মান ঋণ। 2 নম্বর হলো ঋণ রেখা। 3 নম্বর হলো জমাতিরিক্ত ঋণ। 4 নম্বর অন্যান্য ঋণ। প্রথমে 4 ধরনের ঋণ সম্পর্কে আমরা একটু ধারণা নিই। প্রথম আসছে ঘূর্ণয়মান ঋণ বা ঘূর্ণয়মান ব্যাংক ঋণ। ঘূর্ণয়মান ঋণ বলতে আমরা বুঝি এটা এমন এক ধরনের ব্যাংক ঋণ যেটা ব্যাংক একটা নির্দিষ্ট সময়ে তার গ্রাহকদেরকে বা ঋণগ্রহীতাকে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত অর্থ উত্তোলনের অধিকার দেয়। এই ঘূর্ণয়মান ব্যাংক ঋণের আওতায় ব্যাংক যে ঋণসমূহ মঞ্জুর করে, এই ঋণগুলো গ্রাহক ইচ্ছা করলে একসাথেও তুলতে পারে, আবার ভেঙে ভেঙেও তুলতে পারে। যেই পরিমাণ ঋণ গ্রাহক উত্তোলন করবে ওই পরিমাণ ঋণের উপর ব্যাংক সুদ নিবে বা গ্রাহক ব্যাংকে সুদ দিতে হবে। আর অনুত্তোলিত ঋণের উপর ব্যাংক গ্রাহকের কাছ থেকে এক ধরনের ফি নিবে, সেটাকে বলা হয় কমিটমেন্ট ফি, বাংলায় বলা হয় বাধ্যতামূলক ফি। আমি একটা এক্সাম্পল দিয়ে একটু বলি। আমরা মনে করি কোনো একজন ব্যক্তি ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করলো। ব্যাংক ঘূর্ণয়মান ঋণের শর্তে ঋণের আওতায় গ্রাহককে 1 লক্ষ টাকা ঋণ মঞ্জুর করলো। মেয়াদ হলো 1 বছর বা তার চেয়ে কম হতে পারে, কারণ আমরা জানি স্বল্পমেয়াদী অর্থায়নের মেয়াদ 1 বছরের বেশি হয় না। তো গ্রাহকের উপর করবে কি, ঋণটা তার নামে মঞ্জুর হওয়ার পরে এই 1 লক্ষ টাকা সে একসাথেও তুলতে পারে, আবার ভেঙে ভেঙেও তুলতে পারে। আমরা যদি মনে করি গ্রাহক সারা বছর 80,000 টাকা ব্যাংক উত্তোলন করলো, তখন এই 80,000 টাকার উপর নির্দিষ্ট হারে সুদ দিতে হবে তাকে। আর যে অনুত্তোলিত ঋণ পরিমাণ 20,000, সেটার উপর কমিটমেন্ট ফি ব্যাংককে দিতে হবে। আর ঋণের সুদের হার চেয়ে কমিটমেন্ট ফি শতকরা হারে অনেক কম হয়ে থাকে। আমরা যখন অঙ্ক করব, অঙ্কে এই বিষয়টা সম্পর্কে আরও বিস্তারিত জানব। দ্বিতীয় হলো ঋণ রেখা। ঋণ রেখা অনেকটা ঘূর্ণয়মান ঋণের মতোই। একটা নির্দিষ্ট সময়ে একটা ব্যাংক তার গ্রাহককে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত অর্থ উত্তোলনের অধিকার দেয়। তবে পার্থক্য হলো এই ঘূর্ণয়মান ঋণ এবং ঋণ রেখার মধ্যে পার্থক্য হলো, ঋণ রেখার অধীনে যদি ব্যাংক ঋণ প্রদান করে, এই ঋণের অর্থ একসাথে তুলে ফেলতে হয়, এককালীন তুলে ফেলতে হয়, ভেঙে ভেঙে তোলার কোনো সুযোগ নেই। তাহলে আমরা কি বুঝলাম? ঘূর্ণয়মান ঋণের অধীনে গ্রাহক ইচ্ছে করলে ভেঙে ভেঙে টাকাটা তুলতে পারে, কিন্তু ঋণ রেখার ক্ষেত্রে ব্যাংক একসাথেই টাকাটা তুলে ফেলতে হবে। এরপর আসি জমাতিরিক্ত ঋণ। কোনো গ্রাহককে তার চলতি হিসাবের জমার বিপরীতে জমাকৃত অর্থের অতিরিক্ত অর্থ যদি ব্যাংক উত্তোলন করার সুযোগ দেয় বা অধিকার দেয় তার গ্রাহককে, তখন সেটা হবে জমাতিরিক্ত ঋণ। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি, কোনো একজন গ্রাহকের ব্যাংকে 10,000 টাকা জমা আছে, ব্যাংক তাকে 30,000 টাকা উত্তোলনের সুযোগ দিল। তাহলে তার জমা আছে 10,000, কিন্তু ব্যাংক তাকে সুযোগ দিল 30,000। তাহলে এখানে 20,000 যে অতিরিক্ত উত্তোলন করার সুযোগ দিল, সেটাকেই বলা হচ্ছে জমাতিরিক্ত ঋণ।
এরপরে অন্যান্য অনেক রকম ঋণ আছে স্বল্পমেয়াদী, যেমন যৌথ ঋণ, তারপরে থাকতে পারে চাহিদা মাত্র ঋণ, বিনিময় বিলের বাট্টাকরণ ইত্যাদি বিভিন্ন ধরনের ঋণ এখানে থাকে। ঋণের পরিমাণ, ঋণের শর্ত যাই হোক, প্রত্যেকটা ঋণেরই বিপরীতে নির্দিষ্ট পরিমাণ সুদ দিতে হয়। গ্রাহক ব্যাংকে ঋণের বিপরীতে ঋণ গ্রহণ করলে নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করতে হয়। এখন এই সুদের হার নির্ধারণের জন্য আমরা এই দুই ধরনের স্কিমকে ব্যবহার করব, ঘূর্ণায়মান ঋণ এবং ঋণ রেখা। দুটোর ক্ষেত্রে আমরা ঋণের ব্যয় কীভাবে নির্ধারণ করব সেটাই আমরা আজকে এখানে শিখব। আমি প্রথমে ঋণ সুদ নির্ধারণের সূত্রগুলো একটু লিখে দিই বোর্ডে। ব্যাংক ঋণের সুদ নির্ধারণের সূত্র। সুদের হার 1 নম্বর, সুদের হার সমান সমান এখানে আই, এখানে এল, এল মাইনাস সিবি ইন্টু 100। 2 নম্বর, সুদের হার তো সুদের হার সমান সমান নাম্বার সুদের হার সমান CF divided by এখানে আমি 4টা সূত্র লিখেছি। 4টা সূত্রেরই সিম্বলগুলো আমি ব্যাখ্যা দিচ্ছি। আমার প্রথম সূত্রটা হলো সুদের হার, মানে ব্যাংক ঋণের স্বল্পমেয়াদী ব্যাংক ঋণের সুদের হার ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এল মাইনাস সিবি ইন্টু 100। আই বলতে বোঝানো হচ্ছে সুদের পরিমাণ। যেমন আমি যদি 1 লক্ষ টাকা ঋণ নিই এবং ঋণের সুদ যদি 15% হয়, তাহলে 1 লক্ষ টাকার উপর 15% সুদ হলো 15,000 টাকা। আইয়ের মান 15,000 টাকা। এল মানে সুদের ঋণের পরিমাণ 1 লক্ষ টাকা। সিবি মানে হলো কম্পেনসেটিং ব্যালেন্স, ক্ষতিপূরণ তহবিল যাকে বলা হয়। কম্পেনসেটিং ব্যালেন্সটা আমরা একটু বুঝি। সাধারণত ব্যাংক যদি গ্রাহকদেরকে ঋণ মঞ্জুর করে থাকে, অনেক সময় কম্পেনসেটিং ব্যালেন্সের শর্তে ঋণটা মঞ্জুর হয়ে থাকে। কম্পেনসেটিং ব্যালেন্স বলতে বোঝাচ্ছে ঋণ যে পরিমাণ মঞ্জুর করবে তার মধ্যে কিছু পরিমাণ ঋণের অর্থ ব্যাংক গ্রাহককে উত্তোলন করার সুযোগ দেয় না। এক্সাম্পল দিতে গিয়ে বলা যায় 1 লক্ষ টাকা ঋণ মঞ্জুর করলে যদি কম্পেনসেটিং 20% হয়, ওই অবস্থায় গ্রাহক 80,000 টাকা উত্তোলন করতে পারবে। 1 লক্ষ টাকার 20% 20,000 টাকা, সেটা হলো কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে গ্রাহক ঋণ উত্তোলন করতে পারবে 80,000 টাকা। ঋণ 80,000 টাকা উত্তোলন করলেও সুদ দিতে হবে কিন্তু 1 লক্ষ টাকার উপর। তাহলে এখানে কি আসছে? 15,000 ডিভাইডেড বাই 1 লাখ বিয়োগ 20,000 গুণ 100। অঙ্ক করার সময় একটু ডিটেলস আমরা জানবো। 2 নম্বর সূত্রের সাথে 1 নম্বর সূত্রের পার্থক্য হলো এখানে নিচে একটা আই আসছে, উপরে আই নিচে আই। এটার মানে হলো ব্যাংক যখন সুদ মঞ্জুর করবে কম্পেনসেটিং ব্যালেন্সের শর্তে, কম্পেনসেটিং ব্যালেন্স তো থাকবে, সাথে সুদের টাকাটা অগ্রিম কর্তন করে রাখবে। এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে অগ্রিম কর্তন করবে না, দ্বিতীয় ক্ষেত্রে অগ্রিম কর্তন করবে। এটা আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আগের এক্সাম্পলটা দিয়েই আমি একটু বলতে পারি। 1 লক্ষ টাকা ঋণ মঞ্জুর করলো 15,000 টাকা সুদে, 15% সুদে। কম্পেনসেটিং ব্যালেন্স হলো 20%। তাহলে গ্রাহক
ঋণ পাবে ৮০,০০০ টাকা। ১ লক্ষ টাকা থেকে 20% বাদ দিলে 20% মানে 20,০০০ টাকা বাদ দিলে গ্রাহক পাচ্ছে ৮০,০০০ টাকা। আবার ১ লক্ষ টাকার উপর সুদ 15% মানে 15,০০০ টাকা। ৮০,০০০ টাকা থেকে ওই 15,০০০ও বাদ যাবে, তাহলে ১ লক্ষ বিয়োগ 20,০০০ বিয়োগ 15,০০০, তাহলে গ্রাহক ঋণ ব্যবহার করার সুযোগ পাচ্ছে কত? ৮০,০০০ থেকে 15,০০০ গেলে ৬৫,০০০, তাহলে 15,০০০ ডিভাইডেড বাই ৬৫,০০০ ইন্টু ১০০। এই হলো দ্বিতীয় সূত্র। তৃতীয়টা হলো আই ডিভাইডেড বাই এল ইন্টু 100। এটা সিম্পল। যদি ঋণ ১ লক্ষ টাকা মঞ্জুর করে, কোনো কম্পেনসেটিং ব্যালেন্স থাকবে না, তাহলে নিচে এল ১ লক্ষ টাকাই হবে, এল মানে লোন অ্যামাউন্ট ১ লক্ষ টাকাই হবে, উপরে 15,০০০ হবে ইন্টু ১০০। সিম্পল এটা। আর ৪ নম্বরে আসতেছে, এটা সাধারণত ঋণ রেখার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমি কিছুক্ষণ আগে ঘূর্ণায়মান ঋণ এবং ঋণ রেখা নিয়ে আলোচনা করেছিলাম। ৪ নম্বরটা ঋণ রেখার ক্ষেত্রে প্রযোজ্য। আই প্লাস সিএফ মানে কমিটমেন্ট ফি, বাধ্যতামূলক যে ব্যয়, যেটা ডিভাইডেড বাই এলইউ। এটার এক্সাম্পল এমন হতে পারে, কোনো ব্যক্তি ১ লক্ষ টাকা ঋণ গ্রহণ করলো, ১ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে ওই ঋণ রেখার আওতায় এই ঋণটা গ্রহণ করলো, গ্রাহক ব্যবহার করলো ৭০,০০০ টাকার ঋণ। তো গ্রাহককে ৭০,০০০ টাকার উপরই সুদ দিতে হবে। তাহলে ৭০,০০০ টাকার উপর ওই পার্সেন্টেজের সুদ যা আসে সেটা এখানে বসবে, প্লাস সিএফ যেটা ব্যবহার করবে না, যে অর্থটা ব্যবহার করবে না, যে ৩০,০০০ টাকা, এই 30%, সেটার উপর কমিটমেন্ট ফি দিতে হবে। তাহলে সুদের সাথে কমিটমেন্ট ফি যোগ হবে ডিভাইডেড বাই এলইউ। এলইউ মানে হলো লোন ইউজড। এই ক্ষেত্রে গ্রাহক লোন ব্যবহার করেছে ৭০,০০০ টাকা ইন্টু 100। ক্যালকুলেশন করলে যা আসে তাই হলো ব্যাংক ঋণের ব্যয়। তাহলে আমরা 4টা সূত্র বুঝলাম। এবার আমরা একটু অঙ্ক করি। একটা অঙ্ক করি। জনাব আশরাফুজ্জামান কর্ণফুলী ব্যাংক হতে 15% সুদে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণের মেয়াদ 1 বছর হলে নিম্নলিখিত অবস্থায় সুদের হার কত হবে? আমি প্রশ্নটা একটু পড়ে শোনাচ্ছি। জনাব আশরাফুজ্জামান কর্ণফুলী ব্যাংক হতে 15% সুদে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। তার মানে আশরাফুজ্জামান 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন কর্ণফুলী ব্যাংক থেকে। বার্ষিক সুদের হার 15%। ঋণের মেয়াদ 1 বছর। যেহেতু 1 বছর, এটা স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ। 1 বছর হলে নিম্নলিখিত অবস্থায় সুদের হার কত হবে? আমি অবস্থাগুলো এখানে লিখছি। করণীয় 1, করণীয় 1, ক্ষতিপূরণ তহবিল সিবি 20%। 2 নাম্বার, তহবিল, ক্ষতিপূরণ তহবিল 10% এবং সুদ, ঋণের সুদ অগ্রিম
কর্তন করা হবে। 3 নাম্বার, আশরাফুজ্জামান জনাব আশরাফুজ্জামান 4,50,000 টাকা উত্তোলন করেছেন এবং বাধ্যতামূলক ব্যয় 2%। আমি করণীয়গুলো একটু ব্যাখ্যা করে বুঝাই। ক্ষতিপূরণ তহবিল 20%। 5 লক্ষ টাকা যদি ঋণ গ্রহণ করা হয়, ক্ষতিপূরণ তহবিল 20%। তার মানে ঋণ গ্রহণকারী ঋণের টাকা উত্তোলন করতে পারবে 4 লক্ষ টাকা, কিন্তু সুদ দিতে হবে 5 লক্ষ টাকার উপরই, 15% হারে 75,000 টাকা। দ্বিতীয় করণীয় আসছে ক্ষতিপূরণ তহবিল 10%। তার মানে 5 লাখ টাকার 10% 50,000 টাকা, এবং ঋণের সুদ অগ্রিম কর্তন করা হবে। তাহলে ঋণের সুদ যা আসবে 5 লক্ষ টাকার উপর 15% হারে 75,000 টাকা, এটা ঋণ দেওয়ার সময় অগ্রিম কেটে রাখবে। 3 নাম্বার হলো 4,50,000 টাকা উত্তোলন করেন, এখানে কোনো ক্ষতিপূরণ তহবিল নেই। তার মানে 5 লক্ষ টাকা ঋণের মধ্যে 5 লক্ষ টাকাই ঋণ গ্রহণকারী উত্তোলন করতে পারবে, তবে তিনি উত্তোলন করেছেন 4,50,000, এবং বাধ্যতামূলক ফি 2%, এবং ঋণের যে পরিমাণ অর্থ তিনি উত্তোলন করেন নাই, ওই পরিমাণ অর্থের উপর 2% হারে বাধ্যতামূলক ফি দিতে হবে। তাহলে 50,000 টাকার উপর তিনি উত্তোলন করেন নাই, সেটার উপর 2% হারে যা আসে তা আমরা ফর্মুলাতে বসাতে হবে। এখন আসি আমরা এই 3টা করণীয় আমরা সমাধান করব। প্রথম করণীয়টাতে ছিল বাধ্যতামূলক তহবিল 20%। তাহলে সূত্রটা হবে এমন: সুদের হার সমান সমান IL-CB ইন্টু 100। এখানে I সমান সমান সুদের পরিমাণ কত হবে, 5 লক্ষ টাকা ঋণ, 5 লক্ষ টাকার উপর 15% হারে 75,000 টাকা। এল সমান ঋণের পরিমাণ সমান সমান 5 লক্ষ টাকা। সিবি সমান কম্পেনসেটিং ব্যালেন্স, বাংলায় বলা হবে ক্ষতিপূরণ তহবিল। করণীয় কত ছিল, এটা 20%। তাহলে 5 লক্ষ টাকার উপর 20% হারে আসে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা, এই হলো আমাদের মোটামুটি সমাধানের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমরা এই সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে সুদের হার নির্ধারণ করব। তাহলে আমার আয়ের মান হচ্ছে 75,000 টাকা, ঋণের পরিমাণ 5 লক্ষ টাকা, এবং ক্ষতিপূরণ তহবিল 1 লক্ষ টাকা ইন্টু 100। তাহলে আসছে কত, 75,000, 4 লাখ ইন্টু 100। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি কত হয় এটা। অতএব সুদের হার
7.5%। সুদের হার আসছে 18.75%। এখানে জনাব আশরাফুজ্জামান কর্ণফুলী ব্যাংক থেকে ঋণ নিল 15% সুদে। 20% কম্পেনসেটিং ব্যালেন্স থাকার কারণে সুদের হারটা চলে আসছে কত? 18.75%। তার মানে 5 লক্ষ টাকা সুদ তার নামে মঞ্জুর হলেও সে 5 লক্ষ টাকা ঋণ ব্যবহার করতে, 5 লক্ষ টাকা তার নামে মঞ্জুর হয়েছে, কিন্তু 5 লক্ষ টাকার ঋণ তিনি ব্যবহার করতে পারেন নাই, পেরেছেন 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা ব্যবহার করেছেন কিন্তু সুদ দিয়েছেন 5 লক্ষ টাকার উপরে। এই জন্য সুদের এফেক্ট গিয়ে পড়ছে 18.75%। তাহলে প্রথম করণীয়টা আমরা বুঝলাম। এখন আমরা দ্বিতীয় করণীয়তে যাই। করণীয় 2, করণীয় 2 ছিল কমিটমেন্ট ফি না কম্পেনসেটিং ব্যালেন্স 10% আর সুদ অগ্রিম কর্তন করা হবে। তাহলে ফর্মুলাটা হবে এরকম, যেহেতু সুদ অগ্রিম কর্তন করা হবে, এখানে সুদ অগ্রিম কর্তন করলে ঋণ থেকে সুদটা বাদ যাবে, বাদ গেলে এই পরিমাণ অর্থ তিনি ব্যবহার করতে পারবেন না। তাহলে এখানে কম্পেনসেটিং ব্যালেন্স হবে 10%, 50,000 টাকা। তাহলে আমরা মান বসিয়ে দিই। এখানে সূত্রের মধ্যে আমরা এই সিম্বলের মানগুলো বসালাম। এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে কত হয়? 3,75,000 মাইনাস 3,75,000 টাকা। এখানে জনাব আশরাফুজ্জামানের নামে ঋণ মঞ্জুর করা হয়েছে 5 লক্ষ টাকা, কিন্তু তিনি ব্যবহার করতে পেরেছেন 3,75,000। 3,75,000 হলো তার কারণ 5 লক্ষ টাকা ঋণ মঞ্জুর করেছে, কম্পেনসেটিং ব্যালেন্স বা ক্ষতিপূরণ তহবিল 50,000 টাকা, আর অগ্রিম সুদ কর্তন করেছেন 75,000 টাকা। তাহলে তিনি ব্যবহার করতে পেরেছেন 3,75,000। 3,75,000 ব্যবহার করতে পারলেও ওনাকে কিন্তু সুদ দিতে হয়েছে 5 লক্ষ টাকার উপরই 15%। তাহলে আমরা একটু দেখি সুদের এফেক্টটা কত গিয়ে পড়ে, কত পার্সেন্টে গিয়ে পড়ে। %20। অতএব সুদের হার 20.00 অথবা 20%। এখানে আশরাফুজ্জামান সাহেব 15% সুদে ঋণ গ্রহণ করলেও অ্যাকচুয়ালি তাকে দিতে হচ্ছে 20% সুদ। এই 20% সুদ তার মানে 15%-এর চেয়ে বেড়ে গেল। বাড়ার কারণ হলো এই দুইটাই, কম্পেনসেটিং ব্যালেন্স এবং অগ্রিম সুদ কর্তন। তাহলে আমরা করণীয় 2 করলাম। এরপরে আমাদের আরেকটা করণীয় আছে, করণীয় 3। আই ডিভাইডেড বাই এলইউ ইন্টু 100। আই মানে সুদের পরিমাণ ওই 75,000 টাকাই, এলইউ হলো না, সরি 75,000 হবে না, এখানে সুদের পরিমাণ কম হবে, কারণ তিনি এখানে, আচ্ছা এটা একটু আমরা বুঝিয়ে বলি। আই হলো সুদের পরিমাণ,
এই ক্ষেত্রে যেহেতু কমিটমেন্ট ফি আছে 1-2%, এখানে ঋণ যে পরিমাণ ব্যবহার করবে ওই পরিমাণ ঋণের উপরই তাকে সুদ দিতে হবে। আমরা একটু এখানে ব্যাখ্যা করে বুঝিয়ে দিই বিষয়টা। আয় সমান সমান সুদের পরিমাণ। তাহলে এখানে গ্রাহক ঋণ ব্যবহার করেছে 4,50,000 টাকা ইন্টু 15%। 4,50,000 ইন্টু 15%, সুদ আসছে 67,500 টাকা। LU সমান সমান লোন ইউজড, তার মানে যে পরিমাণ ঋণ তিনি ব্যবহার করেছেন, ব্যবহৃত ঋণের পরিমাণ সমান সমান 4,50,000 টাকা। এখানে আরেকটা দফা আসবে, I প্লাস CF ইন্টু 100। CF মানে হলো কমিটমেন্ট ফি, তার মানে বাধ্যতামূলক ফি। বাধ্যতামূলক ফি হবে অব্যবহৃত ঋণের উপর 2%। প্রশ্নের দেওয়া আছে 2%। অব্যবহৃত ঋণ হলো কত? ঋণ মঞ্জুর করা হয়েছে 5 লক্ষ টাকা, ব্যবহার করা হয়েছে 4,50,000। তাহলে এই দুইটার পার্থক্যই হলো অব্যবহৃত ঋণের পরিমাণ ইন্টু 2%। এই তাহলে আমরা পাচ্ছি কত? 50,000 ইন্টু 2% সমান সমান 5 দুগুণে 10। 50,000 টাকা 2% কত আসছে? 1,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে গ্রাহককে 67,500 টাকা ঋণ দিতে হচ্ছে, আর বাধ্যতামূলক ফি দিতে হচ্ছে অব্যবহৃত ঋণের উপর 1,000 টাকা। তাহলে মোট ব্যয় হচ্ছে কত? 67,500 যোগ 1,000। তাহলে এটা শতকরা হারে কত আসে আমরা একটু দেখি। 67,500 প্লাস 1,000, আর ঋণ ব্যবহার করেছে 4,50,000 টাকা ইন্টু 100। 68,500 4,50,000 ইন্টু 100। তাহলে এটা শতকরা কত হতে পারে আমরা একটু দেখি। 68,500 ভাগ 4,50,000 ইন্টু 100, 15.22। অতএব সুদের হার সমান সমান 15.22%। এই হলো আমাদের স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ নির্ণয়ের পদ্ধতি। আমরা মোটামুটি এখানে 3টা পদ্ধতি শিখলাম। আর একটা পদ্ধতি যেটা বলেছিলাম I ডিভাইডেড বাই L ইন্টু 100, ওটা একেবারে সিম্পল। আয়ের জায়গায় হবে 15,000 টাকা, এলের এখানে হবে ঋণ মঞ্জুরিকৃত ঋণ 5 লক্ষ টাকা গুণ 100, 15%ই হবে। আর যদি কমিটমেন্ট ফি থাকে তাহলে লোন থেকে কমিটমেন্ট ফি বাদ যাবে। যদি কমিটমেন্ট ফি 20% ধরি, আয়ের মান হবে 15,000 টাকা, 75,000 টাকা, আর ঋণের পরিমাণ হবে 5 লক্ষ। কমিটমেন্ট ফি না, সরি, কম্পেনসেটিং ব্যালেন্স। কম্পেনসেটিং ব্যালেন্স যদি 20% হয় তাহলে 5 লাখ থেকে 20% 1 লক্ষ টাকা বাদ যাবে, লোন ইউজড হবে 4 লক্ষ টাকা। তাহলে 75,000 টাকা ডিভাইডেড বাই 4 লক্ষ টাকা ইন্টু 100, এইভাবে পার্সেন্টেজ যা আসে তাই। আচ্ছা, যাই হোক, এই হলো আমাদের আজকের করণীয়, শিক্ষণীয়। আজকের মতো ক্লাস এখানেই, আমাদের এইটুকুই। আমরা আগামী ক্লাসে আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের পরবর্তী অংশটি জানব। আজকে এখানেই শেষ। সবাইকে খোদা হাফেজ।